হ্যালো গাইস, তোমরা কি বিনা পাসপোর্ট আর ভিসা ছাড়াই বিদেশে ঘুরে আসতে চাও? তাহলে পরে অবশ্যই চলে আসতে পারো ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর ফুনসিলিংয়ে, যেটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে নেয়। এবং ফুনসিলিংয়ের নিকটতম সীমান্ত শহর হলো ভারতের পশ্চিমবঙ্গের জয়গাঁও। তো আমরাও তাই করেছিলাম, জয়গাঁও হয়ে আমরা ঢুকে গেছিলাম ভুটানে। সমগ্র ভুটান ট্রিপের প্ল্যান হয়ে থাকলে পরে অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা ভায়া রোড জয়গাঁও হয়ে ভুটানে চলে আসো, নয়তো পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে তোমাদেরকে আসতে হবে, যে ক্ষেত্রে কিন্তু খুবই গুনে গুনে কয়েকটি ফ্লাইট চলে, যার জন্য ফ্লাইটের ফেয়ার অত্যন্ত হাই থাকে। ফুনসিলিংয়ে ঢোকার সময় তোমরা দুটো রাস্তা দেখতে পারবে, একটি দিয়ে যানবাহন চলাচল করছে আর একটি দিয়ে মানুষরা ঢুকছে। এবং যখন তুমি ইমিগ্রেশন সেন্টারে যাবে সেক্ষেত্রে তোমার সাথে থাকতে হবে ভোটার আইডি কার্ড কিংবা 6 মাসের ভ্যালিডিটি থাকার একটি পাসপোর্ট না থাকলেও চলবে। এবং এটাই সবথেকে বেশি আনন্দের ব্যাপার যে ভারতীয়রা বিনা কোনো পাসপোর্ট ছাড়াই কিন্তু ভুটান ঘুরে আসতে পারে, যদি তোমাদের প্ল্যান 15 দিনের কম হয়। যদি 15 দিনের বেশি প্ল্যান হয় এবং সমগ্র ভুটান তোমরা খুঁটিনাটি দেখে আসতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটি গাইডও দরকার হবে। গাইড এবং সব কিছুর আলাদা যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, অবশ্যই পড়ে নেবে কিংবা স্ক্রিনশট নিয়ে নেবে। তো ভোটার আই কার্ড নিয়ে চলে যাবে তোমরা ইমিগ্রেশনে, একদম নমিনাল কিছু প্রসিডিওর থাকে এবং ওয়েটিং টাইমও খুব একটা বেশি হয় না, তোমরা ওটা কাজকর্ম করে নেবে। আর সাথে যদি বাচ্চারা থাকে অবশ্যই কিন্তু বাচ্চার বার্থ সার্টিফিকেট নিতে একদমই ভুলবে না। ইমিগ্রেশন গেট দিয়ে ফুনসিলিং শহরে প্রবেশ করতে যেটা সবথেকে আগে তোমরা লক্ষ্য করবে সেটি হলো শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা। রাস্তা এত সুন্দর, লাইন দিয়ে সমস্ত গাড়ি চলছে উইদাউট এনি হর্ন। এবারে বলে দেই, যদি তোমরা ভায়া এয়ার আসতে চাও তাহলে পরে এখান থেকে নিকটতম যে বিমানবন্দর রয়েছে সেটি হলো শিলিগুড়িতে। যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে কলকাতা এবং শিলিগুড়ি দুই থেকেই তোমরা ফুনসিলিংয়ের বাস পেয়ে যাবে। একটি সেবক হয়ে আসে, আরেকটি কিন্তু আলিপুরদুয়ার হাসিমারা হয়ে আসে। আর কলকাতা থেকে ভুটান সরকার ফুনসিলিংয়ে সরাসরি একটি বাস পরিষেবা পরিচালনা করে, যেটি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা 7টায় এসপ্ল্যানেড বাস স্টেশন থেকে ছাড়ে। আর যদি তোমরা চলে আসতে চাও ট্রেনে করে তাহলে পরে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো হাসিমারা। এবারে মিসলেনিয়াস টিপস কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ভুটানে ঘুরতে আসার পারফেক্ট টাইমিং হলো বসন্তকাল এবং শরৎকাল, ওই ধরো মার্চ এপ্রিল এবং এই দিককার অক্টোবর নভেম্বর, এই সময়গুলো। এই সময় ওয়েদার খুবই ভালো থাকে, যার জন্য সব কিছু এক্সপ্লোর করে দেখাটা খুবই বেশি সহজ হয়ে থাকে। দ্বিতীয় যেটা বলছি, সবসময় নিজেদের যে আইডেন্টি কার্ড রয়েছে, পাসপোর্ট এবং ভোটার কার্ড নিজেদের সাথে রাখবে। এর পরের টিপস হলো ভুটানের যে রীতিনীতি এবং শিষ্টাচারগুলি আছে সেগুলো সমস্ত মেনে চলার চেষ্টা করবে, যেরকম যেখানে সেখানে নোংরা ফেলবে না, অযথা হর্ন বাজাবে না, আর সবসময় রাস্তা পার করার সময় জেব্রা ক্রসিংগুলোকে ফলো করার চেষ্টা করবে এবং সিগন্যাল দেখেই পার করবে। ফুনসিলিং ছাড়া যে কোনো ভুটানের শহরে ঘোরার জন্য তোমাদের সাথে একজন গাইড রাখা প্রয়োজন এবং দিন প্রতি তাকে পে করতে হবে 1500 টাকা। সাপোজ তোমরা 3 দিনের জন্য ভুটান ঘুরতে এসেছো তাহলে পরে 1500 × 3 4500 টাকা তোমাদের গাইডকেই দিয়ে দিতে হবে। সেটা কোভিডের পরে কিন্তু নতুন একটি রুল সংযোজন করা হয়েছে, কারণ ভুটানের যে ট্যুরিজম রয়েছে সেটা সবসময় কোয়ালিটির ওপরে ধ্যান দিয়ে থাকে, যাতে সেখানে পর্যটকদের বেশি ভিড় না হয়, সেই জন্যই কিন্তু এই নিয়মটি লাগু করা হয়েছে। এবং ফুনসিলিংয়ে ঘোরার জন্য তোমাদেরকে আলাদা করে মানি এক্সচেঞ্জ করার কোনো রকমের দরকার নেই। 50 টাকা 100 টাকা দিলে পরে তোমরা আরামসে এখানে চলতে পারবে, কিন্তু 500 টাকার নোট তারা নিতে চায় না। এবং ভারতীয় রুপি থেকে যদি এনগুল টার্মে তোমরা মানি এক্সচেঞ্জ করে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে, যদি তোমরা ফুনসিলিংয়ের বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ, যেরকম পারো কিংবা টাইগার মনেস্ট্রি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে মানি এক্সচেঞ্জ আগে থেকে করিয়ে নিয়ে যেতে হবে। ফুনসিলিং শহর এবং আশেপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেটা একটা হোল ডে ট্রিপ হয়ে থাকে। যদি তোমাদের কাছে সেরকম টাকা না থাকে, কারণ এখানে কিন্তু ইউপিআই চলে না, ধরো তোমরা কোথাও রেস্টুরেন্টে গেলে বা কোথাও ঢোকার সময় তোমাদের যে এন্ট্রি টিকিটগুলো দরকার হচ্ছে সেই সময় তোমাদের কিন্তু এনগুল টার্ম দিতে হবে কিংবা ভারতীয় ছোট টাকায় ইউজ করতে হবে। তো যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে কিন্তু পেডেস্ট্রিয়ান টার্মিনালে আসার সময় তোমরা টাকা উইথড্র করে নিতে পারো, সেখানে এটিএম রয়েছে এবং চাইলে পরে এক্সচেঞ্জও করিয়ে নিতে পারো, সেখানে মেশিনও রয়েছে। তোমরা যদি ফুনসিলিংয়ে 1 রাত থাকতে চাও, আমি কিছু হোটেলের লিস্টও দিয়ে দিলাম, যেগুলো তোমরা অবশ্যই কনসিডার করে নিতে পারো, আর নিজেদের সুবিধার্থে স্ক্রিনশটও চাইলে পরে তুলে রাখতে পারো।
যেরকমটা আগে বলেছি, ফুনসিলিং একটি হোল ডে ট্রিপ হয়ে থাকে, খাওয়া দাওয়া তো করতেই হবে। আমিষভোজীদের খাওয়া দাওয়ার নিয়ে কোনো রকমের প্রবলেম নেই। তোমরা চাইলে পরে কিন্তু কিজং ক্যাফেতে যেতে পারো, যেখানটা অবশ্যই খুবই সুন্দর, চারপাশটাও খুব ভালোভাবে সাজানো এবং খাবার দাবারও বেশ সুস্বাদু রয়েছে। আর এখান থেকে তোমরা কিন্তু ভুটানের যে ট্র্যাডিশনাল ফুড রয়েছে এমাদাচ্ছি অবশ্যই ট্রাই করতে পারো। আর যেহেতু এটি একটি প্রান্তীয় শহর, এখানে কিন্তু বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়, সাথে তোমরা থাইল্যান্ডের যে ডিশ রয়েছে সেগুলো কিন্তু ট্রাই করে দেখতেই পারো। ফুনসিলিং শহরটা ছোট হলেও চারপাশটা ঘুরে দেখতে বেশ সময় তোমাদের চলে যাবে, ধরো ওই 2 ঘন্টার মতন লেগে যাবে। আরামসে তোমরা এক্সপ্লোর করো। একটি ছোট মার্কেট রয়েছে, সেখানে মার্কেটে চলে যেতে পারো। জিনিসপত্রের দাম খুবই বেশি মনে হবে, কিন্তু ঘর সাজানোর পেতলের যে জিনিসগুলো সেগুলো দেখে তোমাদের সত্যিই মন কেড়ে নেবে। তো সবার প্রথম ফুনসিলিংয়ে তোমরা যেটা দেখবে একটি মনেস্ট্রি, যার নাম হলো জাংতো পালরি লাখাং। এটি একদম শহরের মিডিলেই অবস্থিত। এখানে সুন্দর একটি পার্ক আছে, পাশে একটি ক্যাফে আছে, বেশ সময় তোমাদের এখানে চলে যাবে। সেটা দেখার পর তোমরা একটি গাড়ি বুক করে নাও, যাতে করে তোমরা আরও 3-4টে স্পট ঘুরে নিতে পারবে। গাড়ির যে ফেয়ার আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। শহর থেকে বেরিয়েই সবার প্রথম আমরা চলে এসেছি এই ঝুলন্ত ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজের কাছে। এখানকার কিন্তু সত্যি দেখতে পাচ্ছ ওই পেছন অবধি পুরো ব্রিজটা রয়েছে, বেশ থ্রিলিং একটা ব্যাপার। এখানে অবশ্যই চলে আসতে পারো। এখানে একটি মোমো স্টল আছে, সেখান থেকে তোমরা মোমো ট্রাই করতে পারো। নেক্সট তোমরা চলে যাও কারবান্দি যে মঠ আছে সেখানে, এটিও একটি মনেস্ট্রি। এখানে ঢোকার জন্য তোমাকে কিন্তু 10 টাকা পার পারসন খরচ করতে হবে অ্যাজ আ টিকিট। এই মনেস্ট্রি থেকে একটি প্যানোরামিক ভিউ তোমরা পেয়ে যাবে পুরো জয়গা শহরের, আর পাহাড় চারপাশ দিয়ে ঘেরা, আর মাঝখানে ওই শহরটি দেখতে খুবই সুন্দর লাগে। আমি আগেও যখন একবার এসেছিলাম তখন বেশ বিকেল টাইম ছিল, আর যখন আলোগুলো জ্বলতে শুরু করে আরও বেশি এক্সাইটিং লাগে দেখতে। তো এখান থেকে তোমরা চলে যেতে পারো আমোছু কুমির প্রজনন কেন্দ্রে, মানে ব্রিডিং সেন্টার রয়েছে সেখানে, ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার। সাথে যদি কচিকাচারা থাকে তাদের জন্য কিন্তু বেশ এক্সাইটিং একটি জায়গা, অবশ্যই চলে যেতে পারো। নেক্সট তোমরা চলে আসতে পারো তোরসা রিভার সাইডে। এটি কিন্তু খুবই সুন্দর জায়গা এবং এখানে একটি ক্যাফেও রয়েছে। সেই ক্যাফেতে তোমরা চাইলে পরে লাঞ্চও করে নিতে পারো, দারুণ লাগবে দেখতে। যদিও বা বর্ষাকালে নদীতে নামাটা এখানে একদমভাবে বারণ করা, কারণ প্রচণ্ড বেশি স্রোত থাকে। এবং এই রিভার সাইডের ওপরে আমার আলাদা একটি ব্লগ অলরেডি চলে এসছে চ্যানেলে, অবশ্যই দেখে নিতে পারো। তো এই হলো কিছু ঘোরার জায়গা, এবং সারা দিনের জন্য কিন্তু ফুনসিলিংয়ে ঘোরার জন্য একটি পারফেক্ট। এবং তোমরা যদি ভুটানের প্ল্যান করে নিয়ে থাকো, ভুটানে যাওয়ার আগে এক রাত্রি তোমরা ফুনসিলিংয়ের থেকে আরামসে এগুলো সমস্ত কিছু এক্সপ্লোর করতে পারবে। জায়গাটি ছোট, কিন্তু থাকতে একদমই কিন্তু মন্দ লাগবে না। শান্তিতে কিছুক্ষণ তোমরা কিন্তু বিদেশের স্বাদ নিয়েই নিতে পারো। তো আজকের এই ফুনসিলিংয়ের ভ্রমণের যে ব্লগটি রয়েছে সেটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। যদি কোনো রকমের কোয়ারি তোমাদের থেকে থাকে এখানে ঘুরতে আসা নিয়ে, টিকিট বা কোনো রকমের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন রকমের বিষয়ে যদি কোনো রকমের কোয়ারি হয়ে থাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। আর কেমন লাগলো অবশ্যই তোমাদের ভিউটাকে কমেন্টসে শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য আরেকটি জায়গার ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।